বিএনপির বিজয় ঠেকাতে কিছু দল নতুন নতুন শর্ত দিয়ে পরিস্থিতি ঘোলাটে করতে চাইছে অভিযোগ তারেক রহমানের। সনাতন ধর্মাবলম্বীদের সমর্থন কামনা। যারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা করছেন, এর মাধ্যমে আপনারা হয়তো নিজেদের অজান্তেই গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করে তুলছেন। ডাকসু নির্বাচনে প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ। 509টি মনোনয়নপত্রের মধ্যে বৈধ 462টি। 23 আগস্ট পর্যন্ত থাকছে আপিলের সুযোগ। আবারও সংঘর্ষে ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীরা 5 ঘন্টা ধরে চলা ধাওয়া পাল্টা ধাওয়ায় 3 জন আহত। আশুলিয়ায় মরদেহ পোড়ানোর নৃশংস ঘটনার বিচার শুরু। রাজসাক্ষী হতে দোষ স্বীকার এসআই আফজালুলের। শেখ হাসিনার বিরুদ্ধে গুমের মামলা করলেন সুখরঞ্জন বালী। আমার নাক মুখ আটকাইয়া কোথায় নিয়ে গেছে নিজেই আমি জায়গার কথা আমি বলতে পারবো না। দিন না রাত্রে মানে কোনো আমি আলো বাতাস পাইনি। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন। একসময়ের রাজনৈতিক মিত্রদের বিরুদ্ধে নির্বাচনের আগে পরিস্থিতি ঘোলাটে করার অভিযোগ তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনার মতো কিছু রাজনৈতিক দলও বিএনপির বিজয় ঠেকাতে নানা শর্ত আরোপ করছে। কোনো দলের নাম উল্লেখ না করে তারেক রহমান পরামর্শ দেন, জনপ্রতিনিধি হতে পিআর নয়, জনগণের মুখোমুখি হওয়ার দরকার। জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে ধানের শীষের পক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সহযোগিতা চান তারেক রহমান। জন্মাষ্টমী উপলক্ষে বরাবরই হিন্দু ধর্মাবলম্বীদের জন্য শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান করে বিএনপি। গত 1.5 দশকের তুলনায় দলটির এবারের আয়োজন ছিল বড়সড়। সারা দেশ থেকে আসা সনাতন ধর্মাবলম্বীদের সাথে বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির শীর্ষ নেতারা। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের অস্তিত্ব রক্ষায় অতীতের বিভেদ ভুলে হিন্দু ধর্মাবলম্বীদের ঐক্যবদ্ধ হতে হবে। আজকে একটা প্রচ্ছন্ন একটা প্রচেষ্টা আছে 71কে ভুলিয়ে দেওয়া। এক ধরনের উগ্রবাদ মাথা চালা দিয়ে উঠছে। এই উগ্রবাদকে মাথা চালা দিয়ে উঠতে দেওয়া যাবে না বন্ধুগণ। বক্তব্যের শুরুতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্মরণ করেন জুলাই অভ্যুত্থানে নিহত রিয়া গোপ সহ সনাতন ধর্মাবলম্বী শহীদদের। শুভশীলের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে আমি স্মরণ করছি আজ। আগামী নির্বাচনে সনাতন ধর্মাবলম্বীদের কাছে সমর্থন ও সহযোগিতা চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আপনাদের সমর্থন এবং আপনাদের সক্রিয় সহযোগিতা চায়। দল মত ধর্ম দর্শন যার যার, রাষ্ট্র সবার, ধর্ম যার যার, কিন্তু নিরাপত্তা পাবার অধিকার সবার। স্বৈরাচার মুক্ত দেশে জনগণের ভোটাধিকার নস্যাৎ করতে কিছু কিছু রাজনৈতিক দল দাবির নামে অপকৌশলের পথ বেছে নিয়েছে বলেও অভিযোগ করেন তারেক রহমান। যারা মনে করছেন নির্বাচন দিলে জনগণ ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনে সহায়তা করবে, যারা এই চিন্তা থেকে বিএনপির বিজয় ঠেকানোর জন্য নানা রকম অপকৌশলের বা শর্তের বেড়াজালের আশ্রয় নিচ্ছেন, যারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা করছেন, এর মাধ্যমে আপনারা হয়তো নিজেদের অজান্তেই গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করে তুলছেন। সরকারে প্রতিনিধিত্ব করতে চাইলে অবশ্যই তাদেরকে জনগণের রায় অর্জন করা জরুরি। তারেক রহমান আশা করেন, বাস্তবতার আলোকে একসময়ের রাজনৈতিক মিত্ররা শর্ত ছেড়ে সমাধানের পথে আসবেন। প্রতিটি ইস্যুই সময়ের সাথে সাথে সুন্দরভাবে সমাধান হয়ে যাবে। আরফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।
আবার বক্তব্য শেষ করছি। এবারে ডাকসু নির্বাচন প্রসঙ্গ। ডাকসু নির্বাচনে বিভিন্ন পদে এবার লড়বেন 462 জন। বৃহস্পতিবার রাতে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে ডাকসু নির্বাচন কমিশন। তাদের 402 জন ছাত্র এবং 60 জন ছাত্রী এবার লড়বেন মোট 28টি পদে। 26 আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা। খসড়া তালিকা প্রকাশ করেছে ডাকসু নির্বাচন কমিশন। 509টি মনোনয়নপত্রের মধ্যে ত্রুটিপূর্ণ ছিল 47টি, টিকে গেছে 462টি। বিকেলে প্রকাশের কথা থাকলেও কারিগরি ত্রুটির কারণে রাত 8টা নাগাদ প্রকাশ করা হয় প্রাথমিক তালিকা, যেখানে ভিপি পদে 48 জন, 19 জন জিএস পদে এবং এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন 28 প্রার্থী। ছাত্র 402 জন, ছাত্রী 60 জন, মোট 462 জন ছাত্র ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র বৈধ প্রার্থী হিসাবে প্রাথমিকভাবে আমরা সিদ্ধান্ত দিয়েছি। হল সংসদ নির্বাচনে 13টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 1108 জন। স্বাক্ষর ও ফোন নম্বর না থাকায় ফজলুল হক মুসলিম হলের একজনের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে। এটি প্রাথমিকভাবে আমরা স্থগিত রেখেছি। তারা আপিল করবে, আজকে প্রকাশের পর হয়তো তারা আবার যোগাযোগ করবে বা আপিল করার সুযোগ আছে। সে আপিল করার পরে আমরা আবার সেগুলো যাচাই বাছাই করে দেখব। মূলত রেজিস্ট্রেশন নাম্বার, ভোটার নাম্বার, নাম ও স্বাক্ষর নির্ভুল না থাকায় প্রাথমিকভাবে বাদ পড়েছেন 47 প্রার্থী। বাদ পড়া প্রার্থীরা 23 আগস্টের মধ্যে আপিল করতে পারবেন। যাচাই বাছাই শেষে 26 আগস্ট ডাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচন ঘিরে দিনভর সরগরম ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। সংবাদ সম্মেলন করে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি বলেছেন, গণরুম, গেস্টরুম সহ ক্যাম্পাস থেকে অপসংস্কৃতি দূর করা হবে। 3টি হল নিয়ে একটি ভোট কেন্দ্র, এটা নিয়ে সংঘাতের শঙ্কা প্রকাশ করেছেন বিন ইয়ামিন আর প্যানেল দিয়েছেন উমামা ফাতেমা। ডাকসু নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন আলোচনার কেন্দ্রে। চলছে উৎসবের আমেজ। বৃহস্পতিবার প্যানেল ঘোষণা করে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য। প্যানেলের ভিপি উমামা ফাতেমা, জিএস আল সাদি ভুইয়া, এজিএস সায়েদ আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্যানেল ঘোষণার পর উমামা ফাতেমা বলেন, 5 আগস্ট পরবর্তী যে চাওয়া, যে সংস্কারের প্রত্যাশা, তা পূরণের জন্যই এই প্যানেল গঠন করা হয়েছে। 5 আগস্ট পরবর্তী সময়ে যেভাবে করে আমরা এক্সপেক্ট করেছিলাম, আমরা আশা করেছিলাম যে এই বাংলাদেশটা আমরা আবার নতুন করে নির্মাণ করব, এই ঢাকা বিশ্ববিদ্যালয়টা আসলে ছাত্রদের হয়ে উঠবে। এখানে কোনো প্রকার নীল, সাদা, গোলাপি দলের রাজনীতি হবে না। নির্বাচিত হলে ডাকসুর ভূমিকা কি হবে, এসব প্রতিশ্রুতি নিয়ে ক্যাম্পাসে ব্রিফিং করেছে ছাত্রদল। ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণরুম, গেস্টরুম কালচার চিরতরে দূর করা হবে। শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধানেও দেয়া হবে গুরুত্ব। একটা মানসিক প্রশান্তি দিয়ে যেন সে বিশ্ববিদ্যালয়ে বসবাস করতে পারে, তার পড়াশোনা চালিয়ে রাখতে পারে, সেটার জন্য আবাসন ব্যবস্থার যে একটা সমস্যা, পরিপূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার জন্য সবচাইতে বেশি প্রচেষ্টা থাকবে এবং ফোকাস থাকবে আমাদের ওই দিকটা। এদিকে নির্বাচন নিয়ে বেশ কিছু অভিযোগ তুলেছে ছাত্র অধিকার পরিষদ। সংগঠনের ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লার অভিযোগ, 3টি হল মিলে একটি ভোট কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষ বাঁধিয়ে ডাকসু নির্বাচন বন্ধের পায়তারা চলছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিশ্ববিদ্যালয়ের এই প্রায় 40,000 ভোটারের যে দাবি, প্রার্থীর যে দাবি, যৌক্তিক দাবি আমরা বলতেছি যে আপনারা নাম, ব্যালট নাম্বারের পাশে ছবি যুক্ত করেন, এইটা তারা যুক্ত করতেছে না। নির্বাচন কমিশন ছাত্রলীগের ফৌজদারি অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি। হলগুলোতে যদি 13 জন প্রার্থী হয়। অলক হাসান, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনী রোড ম্যাপ নিয়ে বৈঠক করেছেন 4 নির্বাচন কমিশনার সহ উচ্চ পদস্থ কর্মকর্তারা। এদিকে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করতে বৃহস্পতিবার বিকেলে নির্বাচন ভবনে যান জামায়াত ইসলামের প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, দেশের বিভিন্ন জায়গায় আসনের যে বেশ কম হয়েছে তা নিয়ে সিইসির কাছে নিজেদের বক্তব্য তুলে ধরেছে জামায়াত।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটের রোডম্যাপ চূড়ান্ত করতে নির্বাচন কমিশনে বৈঠক হয়েছে। সেখানে ছিলেন 4 নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের কর্মকর্তারা। তবে প্রধান নির্বাচন কমিশনার আ.ম. নাসিরউদ্দিন ছিলেন না বৈঠকে। আলোচনা আগামী সপ্তাহে গড়াতে পারে বলে জানানো হয় কমিশন থেকে। এদিকে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামাতের 5 সদস্যের প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে হামিদুর রহমান আজাদ জানান, সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণের বিষয়ে সবার বক্তব্য আমলে নিতে ইসির প্রতি আহ্বান জানানো হয়েছে। ন্যাশনাল বেজ অনুযায়ী ওনাদের যে 4,20,000 একটা এভারেজ ভোটার ঠিক করে একটা আসন করেছেন, তো সেই অনুযায়ী বাংলাদেশের বিভিন্ন জায়গার কিছু আসন বেশ কম হয়ে গেছে। 39টি আসনের মধ্যে আমাদের অবজারভেশন বা আপত্তিটি আমরা 10 তারিখের মধ্যে দিয়েছি, সেখানে একটা ডেফিনিট নাম্বার আছে। শিডিউল ডেটে আসলে এগুলো আপনারা আবার হিয়ারিংয়ের সময় আমরা আবার ব্রিফ করব। পিআর পদ্ধতি ছাড়া দলটি নির্বাচনে যাবে কি না সে প্রশ্নের উত্তর দেওয়ার মতো পরিস্থিতি এখনো আসেনি বলেও মন্তব্য করেন এই জামাত নেতা। ইলেকশনে যাব না এ প্রশ্নটা এখনো ম্যাচিওর টাইম আসে নাই। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। 5 মাস বিরতির পর আবারও সংঘর্ষে জড়ালো ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল 11টার পর থেকে বিকেল পর্যন্ত থেমে থেমে চলে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি হামলা। প্রায় 4 ঘন্টা সংঘর্ষে 2 পক্ষের অন্তত 6 জন আহত হয়। পুলিশ বলছে সড়কে যেন কোনো বিশৃঙ্খলা না হয় সেজন্য কঠোর অবস্থানে ছিল তারা। তারপরও 2 প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সংঘর্ষের কারণে ভোগান্তিতে পড়েন এই পথে চলাচলকারীরা। ফের মুখোমুখি ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। ধাওয়া পাল্টা ধাওয়ায় উত্তপ্ত সায়েন্স ল্যাবরেটরি ও আশপাশের এলাকা। কিন্তু সংঘর্ষের কারণ কি? 2 পক্ষের কথা থেকে জানা যায়, গত 19 আগস্ট কোচিং সেন্টারের ক্লাস করা 2 কলেজের 2 শিক্ষার্থীর আইডি কার্ড নিয়ে কথা কাটাকাটি হয়। পরদিন শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকায় ঘটনা গড়ায় বৃহস্পতিবারে সকাল 11টা থেকে 2 কলেজের শিক্ষার্থীরা জড়িয়ে পড়ে সংঘর্ষে। এক পর্যায়ে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ক্যাম্পাস বন্দি করে রাখে পুলিশ। হটিয়ে দেয়া হয় সিটি কলেজ শিক্ষার্থীদেরও। কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীরা দুপুর 12:30টার দিকে পুলিশের বাধা অতিক্রম করে ঢাকা কলেজ অভিমুখে অগ্রসর হয়। কাছাকাছি পৌঁছালে 2 পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। 2 প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ করছেন। ওরা কি করে আমাদের সেই একটু ঢিল মারা পুলিশে বহা করা থেকে জায়গা, পুলিশে কি করে আন্দোলনটা মারে জায়গা, এটা তো কোনো সমাধান না। ঢাকা পোলাপানগুলো মারে, যার কারণে যারা পরবর্তীতে ঢাকা যে পোলাপান ইন্টারে ওরা মারতে যায়। পুলিশ বলছে সমস্যার দীর্ঘস্থায়ী সমাধান না হয় নিয়মিত বিরতিতে সংঘর্ষে জড়াচ্ছে শিক্ষার্থীরা। পুলিশও আমরা মাঝামাঝি অবস্থানে এসেছি যেন ঢাকা কলেজ বা সিটি কলেজের কেউ যেন এদিকে না আসে, মুখোমুখি সংঘর্ষ যেন না হয়। তখন মুখোমুখি সংঘর্ষ হলে একটা অঘটন হওয়ার সম্ভাবনা থাকে। গোড়ায় যদি ঠিক না করা যায় তাহলে হয়তো বা ছাত্রদের মধ্যে এই অবস্থানটা চলতে থাকবে। এই মাঝে মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া হবে, তাদের মধ্যে আহত বা গুরুতর আহত অথবা বড় ধরনের ঘটনা ঘটতে পারে, এইটা আমরা এড়াতে চাই। চলতি বছরের 18 মার্চ 2 কলেজের শিক্ষার্থীদের মধ্যে বড় ধরনের সংঘর্ষ হয়। সে সময় উভয় পক্ষের অন্তত 50 শিক্ষার্থী আহত হয়। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। গণঅভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানো এবং একজনকে গুলি ছুঁড়ে হত্যার ঘটনায় করা মামলার বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। দোষ স্বীকারের পর আজ সাক্ষী হওয়ার আবেদন জানিয়েছেন এসআই আফজালুল হক। এদিকে দেলোয়ার হোসেন সাঈদীর মামলার অন্যতম সাক্ষী সুখরঞ্জন বালি অপহরণ, নির্যাতন এবং গুমের অভিযোগে শেখ হাসিনা সহ 32 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ট্রাইব্যুনালে। ভ্যানে লাশের ওপর তোলা হচ্ছে লাশ, এরপর পুড়িয়ে দেওয়া হয় আগুনে। এই নৃশংসতা 2024 সালের 5 আগস্টে 5 জনকে গুলি করে হত্যা ও গুলিতে আহত একজনকে এভাবেই পুড়িয়ে দেওয়া হয়। 6 জনকে পুড়িয়ে দেওয়া ও 4 আগস্ট একজনকে গুলি করে হত্যা সহ 7 জনকে হত্যার অভিযোগে ট্রাইব্যুনালের দায়ের করা মামলায় বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। মামলায় মোট আসামি 16 জনের মধ্যে সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ 8 জন পলাতক। এদিন গ্রেপ্তার 8 জনকে তাদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো হয়। এ সময় দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আগ্রহ প্রকাশ করেন পুলিশ সদস্য আফজালুল হক। একজন আসামি তিনি দোষ স্বীকার করেছেন,
তিনি দোষ স্বীকার করেছেন এবং বলেছেন যে আমি আমার বিরুদ্ধে যে চার্জ গঠন করা হয়েছে সেটা স্বীকার করছি এবং আদালতে আমি আমার বক্তব্য দিয়ে এই মামলার ব্যাপারে আমি যা জানি সেটা বলতে চাই। প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা কাউকে অ্যাপ্রুভার হওয়ার জন্য কোনো প্রস্তাবও দেইনি, প্রসিকিউশন চাইও না যেখানে কোনো অ্যাপ্রুভার হোক। কিন্তু কোনো ব্যক্তি, কোনো আসামি যদি আদালতে এসে বলে যে আমার বিরুদ্ধে যা অভিযোগ আনয়ন করা হয়েছে আমি তা স্বীকার করছি, এইটা আসামি এবং আদালতের ব্যাপার। এদিকে গুম নির্যাতনের ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাইদির মামলার সাক্ষী সুখরঞ্জন বালি। বলেন 2012 সালের 5 নভেম্বর সাইদির পক্ষে সাক্ষ্য দিতে আসলে সাদা পোশাকধারী পুলিশ মাইক্রোবাসে করে তাকে তুলে নিয়ে গুম করে রাখে 2 মাস 17 দিন। পরে সীমান্ত পার করে ভারতে পাঠিয়ে দেওয়া হয়। ভারতে 5 বছর জেলে ছিলেন তিনি। আমার নাক মুখ আটকাইয়া কোথায় নিয়ে গেছে নিজেই আমি জায়গার কথা আমি বলতে পারবো না। দিন না রাত্রি মানে কোনো আমি আলো বাতাস পাইনি। কিছু সময় পরে একটা আলো পাইছি, ওখানে ছিলাম আমি 3 মাসের করে আমি 13 দিন মানে কম ছিল। অভিযোগে শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, ট্রাইব্যুনালের সাবেক বিচারপতি নিজামুল হক নাসিম, সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ, সাবেক প্রসিকিউটর রানা দাশগুপ্ত ও হায়দার আলী সহ 32 জনের নাম উল্লেখ করা হয়। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য প্রসিকিউশন বারবার তাকে চাপ দিচ্ছিল, কিন্তু উনি টর্চারিং করেছে। কিন্তু টর্চার করা সত্ত্বেও উনি যেহেতু রাজি হচ্ছিলেন না, সেহেতু তাকে আর সাক্ষী হিসেবে উপস্থাপন করা নেই। টাকার অফার দিয়েছিল, সেটাতে উনি রাজি হন। তাকে গোপন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছিল, সেটা তিনি অভিযোগ করেছেন। তাকে পরবর্তীতে পুশব্যাক করে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভারতীয় সীমান্তরক্ষীর কাছে তুলে দিয়েছিল, সেটাও তিনি অভিযোগ করেছেন এবং সেখানে তিনি বন্দী ছিলেন, সেটা রেকর্ডপত্র আছে, সেগুলো তিনি উল্লেখ করেছেন। সুতরাং তার অভিযোগের ভিত্তিতে আইনগত যা যা ব্যবস্থা নেওয়া দরকার তদন্ত সংস্থার রিপোর্টের প্রাপ্তি সাপেক্ষে আমরা সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করব। এছাড়া 5 আগস্ট চানখারপুলে 6 আন্দোলনকারীকে হত্যার ঘটনায় ট্রাইব্যুনাল 1-এ চলা মামলায় 4র্থ দিনের মতো সাক্ষ্য নেওয়া হচ্ছে আরও 2 জনের। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামির খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি শেষ। আগামী 4 সেপ্টেম্বর রায় ঘোষণা করবেন আপিল বিভাগ। আসামি পক্ষের আইনজীবীদের প্রত্যাশা হাইকোর্টের খালাসের রায় বহাল থাকবে আপিলেও। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের 6 বিচারপতির বেঞ্চে এই শুনানি শুরু হয়। মামলায় তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, শেখ হাসিনা এই মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চেয়েছিলেন। প্রকৃত দোষীদের শাস্তি দিতে গেলে থলের বিড়াল বেরিয়ে যাবে বলেও মন্তব্য তার। অভিযোগ তোলেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই তারেক রহমানকে এই মামলায় জড়ানো হয়েছে। এর আগে 1 ডিসেম্বর 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। পরে সেই রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলায় আওয়ামী লীগের 24 নেতাকর্মী নিহত হন। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে, প্রতিহিংসা বশবর্তী হয়ে শেখ হাসিনার ইচ্ছায় এই মামলায় জড়িত করা হয়েছে। মহামান্য হাইকোর্ট বিভাগ তাকে খালাস দিয়েছেন। আমরা প্রত্যাশা করছি ন্যায় বিচার পাবো এবং মহামান্য অ্যাপিলেট ডিভিশন জনাব তারেক রহমান সাহেব সহ অন্যান্য আসামিদেরকে খালাস দিবেন। আন্তর্জাতিক এবার 8 মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জামিন মঞ্জুর করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সামরিক বাহিনীর অবকাঠামোতে হামলার অভিযোগে দায়ের হওয়া এসব মামলায় তাকে জামিন দেন প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ। এর আগে লাহোর আদালতে জামিন আবেদন খারিজ হওয়ায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তার আইনজীবী। তবে এখনই কারামুক্ত হতে পারছেন না পাকিস্তান তেহরিক ইনসাফের এই প্রতিষ্ঠাতা। বর্তমানে আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় 14 বছরের সাজা ভোগ করছেন তিনি। গত 2 বছর ধরেই কারাগারে বন্দী রয়েছেন ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা এই পাকিস্তানি। ইসরায়েলের সাথে সংঘাতের পর প্রথমবার এককভাবে বড় ধরনের সামরিক মহড়া চালিয়েছে ইরান। বৃহস্পতিবার মহড়ার ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়। ফুটেজে দেখা যায় সামরিক নৌযান এবং মিসাইল লঞ্চার থেকে ছোড়া হচ্ছে একের পর এক ক্ষেপণাস্ত্র। ইরানের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে ন্যাশনাল ডিফেন্স ইন্ডাস্ট্রি ডে উপলক্ষে ওমান মহাসাগর এবং ভারত মহাসাগরের বিভিন্ন লক্ষ্যে সব ক্ষেপণাস্ত্র ছুড়ে শক্তিমত্তার জানান দিয়েছে দেশটির সামরিক বাহিনী। মাঝ সমুদ্রে থাকা সামরিক নৌযান থেকে ছোড়া হচ্ছে একের পর এক ক্রুজ মিসাইল। ওমান উপসাগর ও ভারত মহাসাগরের টার্গেট নির্ধারণ করে মিসাইল লঞ্চার থেকেও ছোড়া হচ্ছে ক্ষেপণাস্ত্র। বৃহস্পতিবার ন্যাশনাল ডিফেন্স ইন্ডাস্ট্রি ডে উপলক্ষে একযোগে নৌ ও ভূমি থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ইরান।
ইরানের বিভিন্ন গণমাধ্যমের দাবি, নিজেদের শক্তিমত্তার জানান দিতে সাস্টেইনেবল পাওয়ার 1404 নামের এই সামরিক মহড়ার আয়োজন করেছে দেশটি। গত জুন মাসে ইসরায়েলের সাথে 12 দিনের সংঘাতের পর এটি তেহরানের এককভাবে সবচেয়ে বড় মহড়া। বলা হচ্ছে, ইসরায়েলের হামলার পরও যে সামরিক শক্তি কমেনি সেটি জানান দিতে নিক্ষেপ করা হয়েছে নাসির, কাদির ও গদর এন্টিশিপ ক্রুজ মিসাইল। বিভিন্ন পাল্লার সব ক্ষেপণাস্ত্র সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে দাবি ইরানের। এর আগে গত মাসে কাস্পিয়ান সাগরে রাশিয়ার সাথে যৌথভাবে সামরিক মহড়া চালিয়েছিল ইরান। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এই ছিল আমাদের যমুনা নিউজের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের।